সুপ্রিয় দর্শক, মেহেরপুর প্রতিদিন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আমাদের সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান সংবাদ বিশ্লেষণ শুরু করতে যাচ্ছি। আজকে আমরা অতিথি হিসাবে নিমন্ত্রণ করেছি মেহেরপুরের খুব বলিষ্ঠ সাংবাদিক বলা যায় আমার দৃষ্টিতে, চ্যানেল 24-এর স্টাফ রিপোর্টার, আমাদের সকলের প্রিয় ভাজন, স্নেহভাজন রাশেদুজ্জামানকে আজকে ডেকেছি আমরা আজকের সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানে। রাশেদুজ্জামান, আপনাকে আমি স্বাগত জানাচ্ছি মেহেরপুর স্টুডিও থেকে। ধন্যবাদ ভাই আপনাকে, কারণ আসলে অগ্রজ হিসেবে আপনাদের সবসময় ফলো করি। সেক্ষেত্রে আজকের যে এই যে সংবাদ পর্যালোচনা, এটা কিন্তু একটা বড় কঠিন বিষয়। নিউজ একটা সংবাদ তৈরি করা আর একটা পর্যালোচনা করা একটু বড় কঠিন বিষয়। তারপর চেষ্টা করবো আর কি আমার সীমিত পরিসরে যতটুকু আলোচনা করা যায়। আর মেহেরপুর প্রতিদিনকে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের একটা আয়োজনের জন্য। অনেক ধন্যবাদ রাশেদ। আমি কিছু পত্রিকার প্রধান সংবাদগুলো আমি পড়ে শোনাবো। আমাদের মেহেরপুর প্রতিদিনে আজকের প্রধান শিরোনাম করেছে প্রধান নিউজ, যেটা গাংনীতে টিউবওয়েলে স্বয়ংক্রিয় পানি, রোগমুক্তির গুজব, পানি বন্ধ করল মেহেরপুরের জনস্বাস্থ্য প্রকৌশল। আলমডাঙ্গায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার, দাফন করল আঞ্জুমানে মফিদুল ইসলাম। মেহেরপুর শহরে জুয়েলারি দোকানে দুর্ধর্ষ ডাকাতি। চতুর্থ শিল্প বিপ্লবের নেতৃত্বের পথে ডিজিটাল বাংলাদেশ, সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন তরুণদের হাতেই এমপি খোকন। কার্পাসডাঙ্গায় ফেন্সিডিল সহ 2 মাদক ব্যবসায়ী আটক। মেহেরপুরের গভীরপুরে প্রবাসী কল্যাণ সংস্থার ফ্রি মেডিকেল ক্যাম্প, আমঝুঁকিতে সবার জন্য পুষ্টিকর খাদ্য চাই বিষয়ক মত বিনিময় সভা। এখানে আর একটা নিউজ আছে, দামুড়হুদায় 5 শহীদ স্মৃতি দিবস পালন। আমার কাছে আছে দৈনিক পশ্চিমাঞ্চল প্রধান সংবাদটি করেছে জীবননগরে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে সেবার নামে রোগীদের সাথে প্রতারণা, মা ও জননী ক্লিনিক সহ বেশ কটিতে অপারেশন কার্যক্রম বন্ধের নির্দেশ। একটি গুরুত্বপূর্ণ শিরোনামের নিউজ। আওয়ামী লীগের শেকড় মাটির অনেক গভীরে, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য এটি। রোহিঙ্গা নারীকে ধর্ষণ, মিয়ানমারের 3 সেনার বিচারের কোর্ট মার্শাল। আলমডাঙ্গায় বাদেমাজু গ্রামের মাঠে বটগাছ থেকে অজ্ঞাত ব্যক্তির রক্তাক্ত ঝুলন্ত লাশ উদ্ধার। হত্যা নাকি আত্মহত্যা? গাংনীতে সেবা প্রত্যাশী কৃষককে বেঁধে রাখার নির্দেশ নির্বাচন কর্মকর্তার। সম্পত্তি গ্রাস করতে জীবিত প্রতিবন্ধীকে মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে বাদ, ধরাছোঁয়ার বাইরে জালিয়াতি চক্রের সদস্যরা। খুব গুরুত্বপূর্ণ একটি নিউজ, যেটা নির্বাচন কমিশন গাংনীর কর্মকর্তাদের বিরুদ্ধে। কার্পাসডাঙ্গা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার শতবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা। চুয়াডাঙ্গায় 3 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ মতবিনিময় সভা। দর্শনা মদনা হৈবতপুরে শহীদ দিবস পালিত। এখানে যে 5 শহীদের স্মরণে এখানে একটি গুরুত্বপূর্ণ নিউজ আছে। গতকালকে যেটা একটা লিড নিউজ হয়েছিল, আলমডাঙ্গার ঘোষবিলায় মামলা থেকে বাঁচতে নিজের ঘরে আগুন, অসহায় মহিলাকে ফাঁসানোর চেষ্টা, তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন। এই ছিল মূলত পশ্চিমাঞ্চলের নিউজ। আমার কাছে আছে মাথাভাঙা তাদের প্রধান সংবাদটি করেছে করোনায় দামুড়হুদার বিশিষ্ট এক ব্যবসায়ী মৃত্যু, নতুন নমুনা সংগ্রহ 60। এখানে তার দ্বিতীয় সংবাদ হচ্ছে চুয়াডাঙ্গায় আলমডাঙ্গার আটকে পড়া কালীতলা মাঠে বটগাছে ঝুলন্ত মরদেহ, মাথায় ও 2 পায়ে আঘাতের চিহ্ন, অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার। সারের দাম বাড়িয়ে বাজার অস্থিতিশীল করলে কঠোর ব্যবস্থা। এটি দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান দিলারা রহমানের হুঁশিয়ারি। তিনি ডিলারদের নিয়ে মতবিনিময় করেছেন। জাতির জনকের স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি আমাদের মাননীয় প্রতিমন্ত্রী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপির বক্তব্য। আপনি জানেন রাশেদ, এই মেহেরপুরে একটা চলছে যে
বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে 100 ঘন্টা মুজিব চর্চা, সেটাই তারই অংশে এখানে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী বক্তব্য দিয়ে একটা নিউজ করেছে। আচ্ছা, এখানে মূলত স্বামী স্ত্রীকে কুপিয়ে জখম হসপিটালে, কাজী নজরুল গণমানুষের কবি, বাঙালি জাতির প্রেরণার উৎস। আমাদের কার্পাসডাঙ্গায় একটা আলোচনা সভা হয়েছে। স্বামীর নির্যাতনের যন্ত্রণায় কতরাচ্ছে দুঃখিনী নারী, মুক্তি খাতুন। আমার হাতে আছে সময়ের সমীকরণ। সময়ের সমীকরণের একটি গুরুত্বপূর্ণ সংবাদ লিড করেছে তারা। পোস্ট ই সেন্টার প্রকল্প 541 কোটি টাকা ব্যয়ের তছনছ। এটা অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠানের যে দুর্নীতি, সেই দুর্নীতির ধারাবাহিকতায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ সংযুক্ত হয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ফের শীর্ষস্থানে বাংলাদেশ। চিকিৎসক রোগীকে বাঁধতে বলায় চটলেন পুলিশ কর্মকর্তা। আচ্ছা, দেশে করোনায় মৃত্যু 4700 ছাড়ালো, নতুন আক্রান্ত 1282 জন। চুয়াডাঙ্গায় 24 ঘন্টায় আরও 21 জন অসুস্থ। বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে 2 গ্রুপের সংঘর্ষ, আহত 12। এখানে আছে ঝিনাইদহে পানিতে ডুবে শিশুর মৃত্যু। দামুড়হুদা হৈবতপুরে স্থানীয় শহীদ দিবস পালন। আলমডাঙ্গায় যুবকের লাশ উদ্ধার। কার্পাসডাঙ্গায় 6 তলা বিশিষ্ট নজরুল ইনস্টিটিউট নির্মাণ করা হবে, এটি একটি ভালো সংবাদ। মেয়র প্রার্থীরা ছুটছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে। আমরা এই ছিল মূলত আজকে পত্রিকার আমাদের প্রধান সংবাদ। আমি আলোচনায় যাব। মেহেরপুরের চাঞ্চল্যকর ঘটনা, রাশেদ। এই টিউবওয়েলে স্বয়ংক্রিয়ভাবে পানি উত্তোলন, একটা প্রতারণার ফাঁদ। এটা কিন্তু আমাদের মেহেরপুর নতুন কিছু নয়, এটা আপনিও সংবাদপত্রের সাথে জড়িত, আপনিও জানেন। কিছুদিন আগে আমরা শুনলাম যে পান সুপারি খেয়ে ডায়াবেটিস ভালো হয়ে যায়, একটা গুজব। কিন্তু এক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে ভালো হয়ে গেছে এরকম কোনো রোগীর আমরা সন্ধান পাইনি। আবার যদি বা পাই, যারা দাবি করে, যখন বলি যে আসলে আপনার রিপোর্টটা দেখি, আপনার ডায়াবেটিক্সের রিপোর্টটা দেখি, তখন কিন্তু তারা আগে রিপোর্ট পরে রিপোর্ট আর দিতে পারে না। অর্থাৎ তারা কিন্তু এইটাই একটা চক্রকে, তারা একটা মানুষকে তারা পুঁজি করে এবং তারপরে এই ব্যবসাটা শুরু করে। মূলত একটা ব্যবসায়িক একটা ধান্দা বলা যায়। শুধু এখানে না, আপনি এর আগে জিনের অপারেশন, এইটাও কিন্তু গাংনীর আরেকটা আলোচিত ঘটনা, যে জিনের মাধ্যমে অপারেশন, সেখানে কিন্তু একটা আলোচিত ঘটনা। এইভাবেই প্রতারণার ফাঁদ পাতা হয় এবং সেখানে হাজার হাজার টাকা প্রতিদিন একটা ইনকামের একটা রাস্তা তৈরি করা। তো সেক্ষেত্রে আমি গাংনীতে টিউবওয়েলের যে বিষয়টি, সেটি কিন্তু আমি সরজমিনে সেখানে গিয়েছি এবং একটা রিপোর্টও করছি চ্যানেল 24 এবং কালকে সারাদিন সেই রিপোর্টটা প্রচার হয়েছে। সেখানে আমি দেখেছি যে আসলে যেটা বৈজ্ঞানিক যেটা ভিত্তি, যারা বিশেষজ্ঞ এই বিষয়ে, আমি কয়েকজন স্বাস্থ্য অধিদপ্তরের যে প্রকৌশল, তাদের সাথে কথা বলেছি, যারা ভূগোল পরিবেশের যিনি শিক্ষক, তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছে যে আসলে এটা কিন্তু একটা স্বাভাবিক ঘটনা, কারণ এটা অস্ট্রেলিয়া ছিল পার্বত্য পাদদেশের দেশের অঞ্চল, এটা কিন্তু একটা সাধারণ ঘটনা। কারণ এখানে হচ্ছে দেখবেন যে ঘটনাগুলো ঘটে, ধরে নেন মেহেরপুরের অনেক জায়গায় ঘটেছে, বিশেষ করে স্যালো মেশিনের এতে, আর টিউবওয়েল এটা নতুন। এবং ঘটনাগুলো ঘটে দেখবেন নদীর পাড়, অথবা হচ্ছে দেখা যাচ্ছে একটা পুকুরের পাড়, যেখানে অতিবৃষ্টি যখন হয় তখন একটা পানির ফ্লো তৈরি হয়। তখন যে দুটি স্তর থাকে, যে একটা হচ্ছে কাদামাটির এবং বালুর স্তর, যখন এই যে পানির যে চাপ তৈরি হয়, তখন এই চাপ তৈরি করে একটা গামলাকারে তৈরি হয়, তখন এই পানিটা ঠেলতে থাকে। একটা পর্যায়ে মধ্যাকর্ষণ শক্তির হতে পানিটা উপরে উঠে যায় এবং এইটা বেশ কিছুদিন চলার পরে দেখবেন যখন পানি শুকাতে থাকবে এবং এ থেকে এক পর্যায়ে সেটি কিন্তু বন্ধ হয়ে যাবে। এখন সাধারণ মানুষের একটা ধারণা, যেটা বিশ্বাস, মানুষ মনে করে মনের বিশ্বাস, যে আমি এখানে গেলে হয়তো এই পানিটা অলৌকিক কোনো কিছু, আল্লাহ প্রদত্ত কোনো কিছু, এইরকম এই বিশ্বাস নিয়ে তখন একজন দুইজন ছুটে যায়, তার দেখা দেখি আরও লোকজন তখন আসতে থাকে। আর আরেকটা বড় এখন বিষয় হচ্ছে, আসলে আমরা যেটা ইলেকট্রনিক যে ডিভাইস, অর্থাৎ তথ্য প্রযুক্তি যেটা দিক, যেটা ভালো দিকে আছে, খারাপ দিকেও আছে। কিছু সমাজের কিছু মানুষ এইটা অলৌকিক বলে ফেসবুকে দেখা যাচ্ছে একটা লাইভ করে দেয়, তখন দেখা যাচ্ছে এইটা থেকে ছড়ায় যায়। তো ঠিক গাংনীর ঘটনাটা সেই রকমই হয়েছে। যখন একটা লাইভ যখন হয়েছে, তখন মানুষ কিন্তু লাইভে কিন্তু আসলে এটা কিভাবে ঘটলো কি, এইটা কিন্তু বিস্তারিত সাধারণ মানুষ জানে না, যার কারণে ব্যাখ্যাটা দিতে পারে না।
তখন হচ্ছে মানুষ ওইটার প্রতি আকৃষ্ট হয়, এই রোগ মুক্তির আশায় আসে এবং তারপর থেকে ওখান থেকে আস্তে আস্তে একটা বাণিজ্য শুরু হয়, ব্যবসা প্রতিষ্ঠান তৈরি হয়। এবং ওইখানকার কিছু শ্রেণী আমি সেখানে দেখেছি তারা রাস্তা তৈরি করছে, তারা বলছে আমরা লাইন দেওয়ার জন্য ব্যবস্থা করছি, এই যে একটা প্রক্রিয়া, অর্থাৎ যদি দোকানপাটও তৈরি হয়ে গেছে এবং যদি ওখান থেকে 5 টাকা বা 10 টাকা জনপ্রতি নেওয়া যায়, দেখা যায় দিন 1 লাখ টাকা ইনকাম হবে, কারণ দিন তো 10,000 15,000 লোক সেখানে যাবে। তো আসলে এই ধরনের বৈজ্ঞানিক আবার চিকিৎসা বিজ্ঞানী যেটা বলছে যে এই ধরনের কোনো ভিত্তি নেই। এবং ইমাম সাহেবদের সাথে কথা বলছি যারা ধর্মীয় শাস্ত্র হিসাবে যারা বলে, তারা বলছে আসলে জমজমের কূপের যে পানি, এটা নিয়ে অনেক হাদিস এবং কোরআনে তার ব্যাখ্যা আছে, কিন্তু এই যে সাধারণ পানি খেলে মানুষের রোগ মুক্তি হবে এটা ধারণা করা একেবারে অমূলক। তো আসলে আমরা কিছু শিক্ষিত মানুষও আছে, কিছু অশিক্ষিত মানুষ আছে এবং গ্রামের কিছু মানুষ এই কুসংস্কারকে বিশ্বাস করে ফেলি। তো সবথেকে ভালো কথা হচ্ছে যেটি দেখলাম যে জনস্বাস্থ্য প্রকৌশল সেটা একটা ব্যবস্থা নিয়েছে এবং সেটি বন্ধ করে দিয়েছে। আপনি বললেন এটা একটা ভালো দিক, কারণ এই 20তেই যদি সেটা বিনিষ্ট করা যায় তাহলে কিন্তু এটার বিস্তার ঘটবে না এবং মানুষ সজাগ হবে। তো এই জন্য ধন্যবাদ দেওয়া যায় জনস্বাস্থ্য প্রকৌশলকে এবং ইউনো মহোদয়কে। আর আমরাও যারা সাংবাদিক আছি তারাও তার মানে নেগেটিভ বিষয়গুলো তুলে ধরতে পেরেছে যুক্তিভিত্তিক, যার কারণে এটি সম্ভব হয়েছে। এবং এটি মনে করি সংবাদপত্রের একটা বড় মানে অ্যাচিভমেন্ট, এই কারণে, কারণ সংবাদপত্রের প্রচার হওয়ার পরেই কিন্তু এখানকার ব্যবস্থা নিয়েছে, এই জন্য মনে করি সাংবাদিকদের একটা বড় অ্যাচিভমেন্ট। রাশেদ, আপনি জানেন যে আমাদের বেশ কিছুদিন আগে আপনার এই শিবপুর গ্রামে এই ধরনের একটা ডোবা, ছোট ডোবা, সেখানে কে স্বপ্ন দেখেছে যে ওখানে গোসল করলে তার রোগ মুক্তি ঘটবে। এইবার যা শুরু হলো, এখন ডোবার পানি কয়জন গোসল করতে নামলো, ওটা পানি থাকলো না, কিন্তু ওই যে ময়লা পানি ওই বিভিন্ন বোতলে করে নিয়ে যাচ্ছে, বিভিন্ন পাত্রে নিয়ে যাচ্ছে, এরকম কিছু। তারপরে আমরা দেখলাম যে কঞ্চিতে পানি বার হচ্ছে, কঞ্চি কেটে বাঁশঝাড়ে সেই কঞ্চি কেটে সেই পানি। মানুষের এই কুসংস্কারের এই জায়গাটা আসলে আমরা মাঝে মধ্যেই দেখি, মানে কিছুদিন পর একটা ইন্টারভেলে আমরা দেখতে পাই এই ধরনের ঘটনাগুলা। আসলে এগুলোর থেকে এই আজকের এই বাস্তবতায় এই সব থেকে বড় কথা দেখবেন যে আসলে এই কুসংস্কারের সাথে প্রথমে কিন্তু আমাদের শিক্ষিত মানুষগুলো জড়িত, কিছু শিক্ষিত মানুষ, কারণ তাদের মাধ্যমে কিন্তু প্রচারটা বেশি প্রসার পায়, যার কারণে কিন্তু সাধারণ মানুষ যখন দেখেন শিক্ষিত মানুষ আছে তখন কিন্তু আমরা চলে যাই। আসলে এইটা থেকে আমাদেরকে অনেকটা সজাগ থাকা দরকার, আর প্রচার দরকার। বেশিরভাগ এই যে বন্ধ করে দিল না, তারপরে একটা প্রচার, এটা কেন হলো এই ব্যাখ্যাটা ওই অঞ্চলে একটা মাইকিং করা দরকার, তাহলে সাধারণ মানুষ অন্ততপক্ষে একটু সচেতন হবে। আমার মনে হয় পাশাপাশি সচেতনতাটা তৈরি করাও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে, জনস্বাস্থ্য প্রকৌশল বা ইউনো মহোদয়ের পক্ষ থেকেও এটা হওয়া উচিত বলে আমি মনে করি। অবশ্যই গুরুত্বপূর্ণ কোশ্চেন যে এইটা শুধু বন্ধ করলেই হবে না, এর যে কেন ঘটলো এর একটা ব্যাখ্যা, এটা যে একটা মানে ভুল বিশ্বাস, এটার সাথে মানে বাস্তবতা বিজ্ঞানের কোনো সম্পর্ক নাই, এটা একটা অযৌক্তিক ভাবনা, এইগুলার অ্যাওয়ারনেস দরকার আসলে। অবশ্যই আমরা এই গতকালকে আলমডাঙ্গা অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার হচ্ছে, মাঝে মধ্যে আমরা দেখছি যে এই ধরনের কিছু ঘটনা, এখানে সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা করা যায়। পাশাপাশি এই ঘটনাগুলো আসলে কি আমাদের এই অতি জনগোষ্ঠীর কারণেই কি এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা, এভাবেই দেখবো আমরা? আসলে আমরা এই বিশেষ করে চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মেহেরপুর যে অঞ্চল বা আপনি পাবনার এক ঈশ্বরদীর এই দিকের একটা অঞ্চল কিন্তু চরমপন্থীর একটা বড় অভয়ারণ্য ছিল। তো যাই হোক, এটা কিন্তু বলা যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবশ্যই ধন্যবাদ দেওয়া দরকার যে তাদের কারণে আজকে জবাই করা লাশ আমাদের দেখতে হচ্ছে না, দ্বিখণ্ডিত লাশ দেখতে হচ্ছে না। অবশ্য আইন শৃঙ্খলা বাহিনীর একটা বড় কিন্তু পদক্ষেপ এখানে আছে এবং তাদের যে এটা কিন্তু এখন দেখবেন যে আমাদের যে আগে সংবাদপত্রে আমরা 4-5 বছর আগে প্রতিদিনই একটা মার্ডার, প্রতিদিন 2 দিন পর একটা করে মার্ডারের সংবাদই আমাদেরকে বেশি থাকতো, সেটা কিন্তু কমিয়ে এসছে। এবং এখন যে ঘটনাগুলো ঘটছে আমি বেশিরভাগ দেখছি পারিবারিক কোলাহল, জমি জমা সংক্রান্ত বিষয়ে বা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটা মনোমালিন্য তৈরি হয়েছে, তারপর এখান থেকে একটা মার্ডার পর্যন্ত হয়ে যাচ্ছে। এই হত্যাগুলো আসলে এই ধরনের ঘটনা। তারপরে বলবো যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যদি এটা শাস্তির আওতায়, মানে পুরো ইয়েতে শাস্তির আওতায়, আর একটা বিশেষ করে এক মামলা যখন হয়, মামলা হওয়ার পরে যে পদক্ষেপগুলো অনেক ক্ষেত্রে এটা 10 দিন বা 5 দিন আলোচিত থাকে, তারপরে 15 দিন পর আর আলোচনায় থাকে না, যার কারণে কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটছে। তো আমি মনে করি যে আগের থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক তৎপর আছে, আর এগুলো আমি মনে করি এখনও বিচ্ছিন্ন ঘটনা আর কি। তারপরেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সজাগ হওয়া প্রয়োজন। রাশেদ, আপনি জানেন গতকালকে মেহেরপুর শহরে একটা জুয়েলারি দোকানে
ডাকাতি হয়েছে, ডাকাতি বলবো না চুরি বলবো, পিছনের দেয়াল কেটে ভিতরে ঢুকে এটা চুরি করেছে। শহরের মধ্যে এ ধরনের একটু ঘটনা, শহরের মধ্যে এ ধরনের ঘটনা প্রায় দেখি যে দোকানে চুরি হচ্ছে। কি বলবেন, কিভাবে ব্যাখ্যা করবেন? আসলে চুরির ঘটনাগুলো যদি বা কম, তারপরে কিন্তু যে কয়টা ঘটেছে মাঝে দেখবেন যে শহরের মধ্যে, আপনি গত বছরে দেখবেন যে ওই যে বাস টার্মিনাল, পুরাতন বাস টার্মিনাল যেটা বললে, পাশ দিয়ে যে অটো একটা ছিল, ওখান থেকে কিন্তু অনেক মালামাল ব্যাটারি চুরি হয়েছে। তার আগে এই বাস স্ট্যান্ডের এই দিকে যেটা বিআরটিসির সামনে একটা মোটর যে পার্টসের আছে, দোকান আছে, সেখান থেকেও কিন্তু চুরি হয়েছে। আবার এই যে এখানে যে চুরিটা হলো, এটা কিন্তু শহরের মধ্যেখানে এই চুরিগুলো এবং রাতে সংঘটিত হচ্ছে। তা আমার কাছে মনে হচ্ছে যে প্রশাসনের পক্ষ থেকে বা ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে যে সিসি ক্যামেরাগুলো লাগানো আছে, সেই সিসি ক্যামেরাগুলো বেশিরভাগ কিন্তু ইনঅ্যাক্টিভ, এবং এই একটারও কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারি নাই। এবং রাস্তায় রাস্তায় যে সিসি ক্যামেরা ছিল, সেই ক্যামেরাগুলো কিন্তু এখন আর সচল নেই। এই সচল না থাকার কারণে কিন্তু চোর এবং সংগঠিত যারা এই সিন্ডিকেটের সাথে জড়িত, তারা কিন্তু এটা সুযোগটা পাচ্ছে। এবং এই সুযোগ পাওয়ার কারণে কিন্তু একটা যে মানে সবসময় যেখানে মানুষ থাকে, যেখানে আপনার একটা বাজার, সেই বাজারে রাতে চুরি করতে তারা দ্বিধাবোধ করছে না। তবে এই বিষয়গুলো প্রশাসন, বিশেষ করে পুলিশের পক্ষ থেকে যে সিসি ক্যামেরাগুলো নতুনভাবে আবার তৈরি মানে লাগানো, বা যেসব সিসি ক্যামেরা ব্যবসায়ীরা যেগুলো লাগাইছে সেগুলো অ্যাক্টিভ করা, এগুলো মনে উদ্যোগ নেওয়া উচিত। তাহলে দেখবেন যে একটা বা দুইটা ঘটনা যদি আইনের আওতায় নিয়ে আসা যায়, বা সিসি ক্যামেরার মাধ্যমে যদি তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা যায়, তখন এটা আমার মনে কম এটা সাহস পাবে না তারা। তাহলে তারা জানবে যে এখন একটা চুরি করতে গেলে আমাদের সমস্যা পড়তে হবে বা সিসি ক্যামেরা ধরা পড়তে হবে। তো এই সিসি ক্যামেরাগুলো আমার কাছে মনে হয় অ্যাক্টিভ করা উচিত। এবং যারা ব্যবসায়ী, একটা স্বর্ণের দোকান, কেন তার দোকানে একটা সিসি ক্যামেরা থাকবে না? এটা তো বেশি কিছু না, স্বর্ণের দোকান মানে সেখানে কোটি কোটি টাকার ব্যবসা বা লাখ লাখ টাকার মালামাল সেখানে থাকে, তারা কেন একটা সিসি ক্যামেরা লাগাবে না? এটা ব্যবসায়ীদেরও কিন্তু একটা নিজের থেকে সচেতন হওয়া প্রয়োজন। তাই আমি মনে করি এইগুলো যদি অ্যাক্টিভ থাকে, সিসি ক্যামেরাগুলো যদি লাগানো হয়, তাহলে কিন্তু সম্ভব। এবং পুলিশও যদি এইটার বিষয়ে যদি সজাগ হয়, সেইগুলো চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারে, তাহলে কিন্তু পরবর্তীতে ওই চুরি সংঘটিত হওয়াগুলো থেকে আমার মনে হয় নিয়ন্ত্রণ করা সম্ভব। তাহলে এই চুরি, আমি যদি আরেকটু বলি, চুরিটা যারা করছে, আমরা কিছুদিন আগেও দেখেছি যে পাবলিক প্রসিকিউটরের বাসাতেও চুরি হচ্ছে। পুরাতন পোস্ট অফিস, ওই বাসায় যেটা পুরাতন পোস্ট অফিস ছিল, ওই বাসায় পাবলিক প্রসিকিউটরের চাচার বাড়ি, ওটা একদম মিডল অফ দ্য টাউন, হ্যাঁ, সেখানেও চুরি হচ্ছে। তাহলে এই চুরির যে ক্যারেক্টার, তাতে করে এই চৌর্যবৃত্তির সাথে যারা জড়িত, তারা তো আসলে অনেক স্কিল্ড। অবশ্যই, কারণ তারা জানে যে আমি একটা যখন চুরি করতে যাচ্ছি, এবং দেখেন শহরের মাঝখানে আগে চুরি হতে সাথে গ্রামের কোনো ইয়েতে বা শীত কেটে যেটা বলি সেটা, কিন্তু এখন আর তা নেই। এখন হচ্ছে একেবারে বাজার বা শহরের মাঝখানে যেসব দোকানপাট এবং বাড়িগুলো আছে, সেগুলোতে আপনি দেখেন যে পাড়ায়, এলাকায় যে এলাকার চুরিটা কিন্তু কমে গেছে। এখন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি বেড়েছে, বা বাজারে যেসব আশেপাশে বাড়ি, সেগুলো চুরি বেড়েছে। তো এইগুলো আসলে আমি মনে করি যে আমাদেরকে পুলিশকে আরও সচেতন হতে হবে, বিশেষ করে আইনের আওতায় নিয়ে এসে কারা করছে। এবং আপনি পাবলিক প্রসিকিউটরের কথা বললেন, তাদের যে কি হলো, মানে যারা চুরি করে তাদের কয়জনকে চুরির সাথে জড়িত, এগুলো কিন্তু পাবলিক প্লেসে আর সেটা আলোচনায় আসে না, বা সেই বিষয়গুলো নিয়ে কথা হয় না। এবং তাদের আইনের আওতায় নিয়ে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হলো, সেটা কিন্তু মানুষ জানতে পারে না, যার কারণে কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। রাশেদ, আমি এই প্রায় প্রত্যেকটা পত্রিকাতেই আছে, আমরা প্রতিদিনই এই মাদক নিয়ে কথা বলি। মাদক সারা বাংলাদেশই একটা ভয়াবহ অবস্থা। সেক্ষেত্রে আমাদের সীমান্তবর্তী জেলা মেহেরপুর, আমরা সেখান থেকে মুক্ত না, এটাকে একটা রুটই ধরা হয়। তো এই মতো অবস্থায় এই মাদক নিয়ে যদি বলি, মেহেরপুরের মাদকের সাথে যারা জড়িত, মাদক ব্যবসা, কীভাবে বলবেন? আসলে আমি যদি একটু পিছনের দিকে ফিরে যাই, একটু গুরুত্বপূর্ণ আলোচনা। কারণ আমি যদি বলি যে এসপি হামিদুল সাহেব যখন ছিলেন, তখন মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন, এবং সেই সময় কিন্তু আত্মসমর্পণের একটা হিড়িক পড়ে গেল, মানে অনেক কিছু করা হলো। তারপরে আনিসুর রহমান সাহেব আসলেন, ওইটা ধারাবাহিকতা কিছু করলেন, এবং সেইখান থেকেও মাদক কিছুটা নিয়ন্ত্রণে, 200 টাকা পেন্সিল আমরা 700 টাকা বা 1000 টাকা হতে দেখেছি। কিন্তু আপনি দেখেন প্রত্যেকটা মানে পরিকল্পনার ক্ষেত্রে কিছুটা গ্যাপ থেকে যায়। মানে আমরা আত্মসমর্পণ কাদের করেছি? একটা বৃহৎ একটা অংশ যারা মাদক সেবী,
কিন্তু এই মাদকের সাথে যারা ব্যবসার সাথে জড়িত, যারা দেখা যাচ্ছে মালামাল নিয়ে আসে, আপনি বলেছেন সীমান্তবর্তী এরিয়া, আমি মাদকের বেশ কিছু স্পটও দেখেছি, রিপোর্ট করছি কীভাবে মাদক পাচার হয় সেটাও দেখাইছি। কারণ হচ্ছে এটা যেহেতু সীমান্তবর্তী এরিয়া, এটা কিন্তু থাকবেই, মানে কিছুটা প্রভাব থাকবেই। তো সেই প্রভাবটা আমরা যতগুলো আপনি অভিযান বলেন, যতগুলো বলেন, এখনও এসপি সাহেব বলতেন মাদকের বিরুদ্ধে প্রতিদিন ডিবি কিছু না কিছু মাদক সহ কাউকে না কাউকে অ্যারেস্ট করছে। কিন্তু মাদকের যারা মূল হতো, মাদক চক্রের সাথে যারা জড়িত, মূল যারা ব্যবসায়ী, তাদের যে শাখা প্রশাখা, সেই জায়গাগুলো পর্যন্ত কিন্তু এখন পর্যন্ত মেহেরপুর প্রশাসন যেতে পারে নাই, কোনো সময় যেতে পারেনি। বড় বড় ব্যবসায়ীদের কথা বলে কারা এর সাথে জড়িত, কারা নিয়ে আসছে, কারা ব্যবহার করছে, এটা কিন্তু কোথায় যাচ্ছে জিনিসগুলো, এগুলো কিন্তু আমরা এখনও জনসম্মুখে নিয়ে আসতে পারিনি প্রশাসন, যার কারণে কিন্তু এটা প্রভাব থেকে যাচ্ছে। এবং দেখবেন যে এই যে লকডাউনের ফলে, এই যে করোনা প্রভাবের কারণে কিন্তু মাদক ব্যবসায়ীর একটা সুযোগ নিয়েছে। কারণ সব কিছু যখন ছিল, আপনি কাজীপুরে কল্যাণপুর বলেন, ওই সাইডে বলেন, কিছুটা হচ্ছে মাদকের ইয়েটা কিন্তু বেড়েছে, বা মন্দির ওই অঞ্চল দিয়ে সীমান্তবর্তী অঞ্চল। আমার মনে হয় যে এটার একটা বড় একটা সুযোগ নিয়েছে। আর আরেকটা বিষয়, কিছু বিষয় থাকে যে মাদক থেকে যারা দূরে আসে, অনেকে ভালো হয়ে ফিরে আসে, ওই মাদকের যারা মূল হতো তারা কিন্তু তাদেরকে ফিরে আসতে দেয় না। এরকম অসংখ্য নজির মিরপুরে আছে এবং নিখোঁজও আছে। ভালো পথে ফিরে আসার পরে তারা সন্ধান মেলেনি। গাংনী কল্যাণপুরেও একজন আছে। এইগুলোর আসলে সুষ্ঠু বিচার বা ওই মাদক ব্যবসায়ীগুলোকে চিহ্নিত করা হয়নি। আমাদের গোয়েন্দা রিপোর্ট হয়, অনেক কিছু হয়, কিন্তু তাদের চিহ্নিত করে কোনো ব্যবস্থা নেওয়া এখন পর্যন্ত আমরা দেখি না, যার কারণে কিন্তু মাদকের যে রুটটা বা মাদকের যে বিষয়টা কিন্তু এখনো থেকেই যাচ্ছে। মাদক দ্রব্য আমরা করছি, মানে উদ্ধার করছি, সেখানে যাদেরকে দু একজনকে যাদেরকে ধরছি তারা মূলত ক্যারিয়ার, তাই না? তো আমরা এটাও দেখছি যে আমাদের মেহেরপুর তো আসলে সবজি প্রধান এলাকা, সবজির ভিতরেও মাদক যাচ্ছে, সেটা চিহ্নিত করা যাচ্ছে, সেই সবজির ভিতর থেকে সে মাদক উদ্ধার করা হচ্ছে, কিন্তু মালিক ধরা পড়ছে না। আমি একটা উদাহরণ দিই, কিছুদিন আগে একটা ট্রাক সহ এই যে নূরপুরের ওই দিক থেকে একটা ট্রাক সহ ওই সবজির মধ্যে বোঝাই করা হলো, কিন্তু যে ট্রাকটা নিয়ে গেল, যে চালক, সে নিশ্চয়ই জানে তাকে কে দিয়েছে, কিন্তু তার পরবর্তী ফলো আপ কি আমরা পেয়েছি? আমরা মিডিয়া মূল মাদকের যারা চক্র, তখন তো আসলে মনে করে এতে কিছুই হবে না, আমাদের ওই কাজটা তখন কন্টিনিউ থাকে। রাশেদ, খুব গুরুত্বপূর্ণ একটা সংবাদ নিয়ে আলোচনা করি। সময়ের সমীকরণ আজকে যেটা প্রধান সংবাদ করেছে সেটা হলো পোস্ট ই সেন্টার প্রকল্প 541 কোটি টাকা ব্যয়ে 9/6। সব ডিপার্টমেন্টের যে ধারাবাহিকতা, আমাদের স্বাস্থ্য খাত থেকে শুরু করে পর্দা কেলেঙ্কারি, বালিশ তোলা, তার ধারাবাহিকতা এবার পোস্ট অফিস 541 কোটি টাকার 9/6। আসলে এটা একটা বড় কঠিন বিষয়, কিন্তু আসলে কথা বলাও এই বিষয়টা, মানে এগুলো কিন্তু সবই অনুসন্ধানী রিপোর্ট, আর একটা অনুসন্ধানী বিষয়গুলিকে করা, এটা কিন্তু অনেক, এই যে যিনি রিপোর্টটা করছেন তাকে কিন্তু অনেক কাঠখড় পোলাই কিন্তু সেই রিপোর্টটা জনসম্মুখে নিয়ে আসতে পেরেছে। আর আপনি দেখবেন যে আপনি যেহেতু রিপোর্টার এবং আপনি একজন সিনিয়র রিপোর্টার, আপনি জানেন যে এই যে ঘটনাগুলো, বড় বড় প্রকল্পগুলো, আমি শুধু পোস্ট অফিস বা ই সেন্টারের যে প্রকল্প সেটা বলবো না, আপনি কৃষিক্ষেত্রে অনেক প্রকল্প আছে দেখেন, যেগুলো হচ্ছে একটা প্রকল্পের আন্ডারে। আমি বিশেষজ্ঞদের সাথে কথা বলেছি অনেক ক্ষেত্রে, রিপোর্টিংয়ের ক্ষেত্রে, তারা যেটি বলে যে একটা প্রকল্প হুট করে একটা কেন্দ্র থেকে দাঁড় করায়, কৃষি সংসদ অধিদপ্তরের বলি উদাহরণ সে, যে ওই যে কৃষি বিপণন কেন্দ্রের একটা প্রজেক্ট মুজিবনগর সমন্বিত মুজিবনগর প্রকল্পের আওতায় দাঁড় করাই দিল, এবং মানুষের সাথে চুক্তি করা হলো, জায়গা দিল তাদেরকে, সেখানে চুক্তি একটা মাসিক ভাড়াতে চুক্তি করা হলো এবং কৃষি বিপণন করা হবে। বিল্ডিং হয়ে গেল, কোটি টাকা ব্যয় হলো, কয়েক কোটি টাকা 4-5টা বিল্ডিংয়ে। আপনি দেখবেন যে ওই যে মেহেরপুরের যে পশুহাটে একটা বিপণন কেন্দ্র আছে, আপনি কি দেখেছেন কোনো কার্যক্রম? কখনো কি দেখেছেন? কিন্তু বিল্ডিং হয়ে গেছে। তাহলে এই প্রকল্পের উদ্দেশ্যটা কি, লক্ষ্য উদ্দেশ্যটা কি? যখন লক্ষ্য উদ্দেশ্য জানতে যাই তখন বিশেষজ্ঞরা কিন্তু অনেকেই বলে যে এরকম প্রকল্প কিছু আসে, শুধু কিছু কিছু মানুষ তৈরি করে যারা কেন্দ্রে বসে, এটা থেকে একটা মোটা অঙ্কের এই প্রকল্প থেকে হাতিয়ে নেওয়ার জন্য, তারপরে কিন্তু এই প্রকল্পগুলো আর চালু হয় না। তো তারই ধারাবাহিকতা আজকে পোস্ট অফিস দেখছেন, বালিশ কেলেঙ্কারি দেখছেন, সব জায়গায় কিন্তু চলে যাচ্ছে। কিন্তু আপনি যত রিপোর্ট করেন, যাই করেন, এই প্রকল্পটা কেন হলো, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে কেন চালু করা হলো না, এটার কোনো আর ব্যাখ্যা থাকে না, এবং তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। কোটি কোটি টাকার একটা বিল্ডিং বছরের পর বছর নষ্ট হচ্ছে, সেটা বিষয়ে কোনো মানে আর কোনো পদক্ষেপ আসে না। এই ধরনের প্রকল্প কিন্তু সব ডিপার্টমেন্টে এখন দেখা যাচ্ছে। যদি বা সরকার কিন্তু এখন অনেকটাই
বলা যায় কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে তথ্য প্রযুক্তির মাধ্যমে, বা সেটা ই টেন্ডার বা বিভিন্ন মাধ্যমে চেষ্টা করছে, কিন্তু তারপরে আরও একটু এইগুলোতে পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করি। 160 কোটি টাকার কেলেঙ্কারি আর কি এটা, 541 কোটি টাকার ভিতরে 160 কোটি টাকার কেলেঙ্কারি। এটা এরকম হয়, একটা অংশ এখানে খরচ হয়, বাদ বাকিটাই নয়সই হয়। রাইট। আলমডাঙ্গায় যুবকের লাশ নিয়ে আমরা কথা বলেছি। আমাদের আর একটা এরই মধ্যে আসলে যতই নেগেটিভ বিষয় নিয়ে কথা বলি, তার মধ্যে আর একটা সুসংবাদ দিচ্ছে প্রত্যেকটা পত্রিকায়, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ফের শীর্ষস্থানে বাংলাদেশ। এটা কিন্তু সরকারের একটা বিশাল অ্যাচিভমেন্ট। আপনি দেখবেন যে হচ্ছে বিশেষ করে এই সময়ে আমরা মাঝে একটা ভয় ছিলাম যে বাংলাদেশ থেকে সেনাবাহিনী জাতিসংঘের ইয়েটা কমে যাবে কিনা, কিন্তু বেড়েছে। আপনি দেখেন যে প্রত্যেক বছরে কিন্তু বাড়ছে, এবং সরকার যে কূটনৈতিক তৎপরতা বলি, সেনাবাহিনী যে তৎপরতা, এটা অনেক ভালো, মানে একটা সুদূর পড়ছে একটা চিন্তা, দূরদর্শীপূর্ণ একটা চিন্তা ভাবনা। সেই জায়গা থেকে যে পরিকল্পনার মাধ্যমে আগাচ্ছে, এটা আমাদের জন্য বিশেষ করে একটা পরিবারের ক্ষেত্রে একটা বিশাল অবদান রাখছে। সরকারের একটা রাজস্ব খাতে একটা বিশাল অঙ্ক আসছে, সব মিলাই কিন্তু একটা বিশাল অবস্থান তৈরি করছে সেনাবাহিনীর মাধ্যমে। এবং আমরা চাচ্ছি যে সরকার এটাকে আরও বাড়াক, কারণ আমার দেশের উন্নয়নের ডেভেলপমেন্টের জন্য এটা আরও প্রয়োজন আছে, এবং সেটা হচ্ছেও। সরকার কিন্তু এইটা নিয়ে কিন্তু আমরা অনেকে মনে করছিলাম যে কমে যাবে, কিন্তু বাড়ছে, প্রতি বছরে বাড়ছে। এটা কিন্তু আমাদের বিশাল একটা ভালো দিক বলা যায়। আসলে আর একটা দিক এটা হচ্ছে, আমরা আমাদের অনেক সময় আমাদের অভ্যন্তরীণ যে সমস্ত ইউনিফর্ম বাহিনীগুলো আছে, সেই বাহিনীর মধ্যে আমরা কিছুটা বিতর্কিত কিছু বিচ্ছিন্ন মানুষকে আমরা দেখি, কিন্তু এই শান্তি মিশনে বাংলাদেশ কিন্তু বেশ একটা মর্যাদা পেয়েছে সারা পৃথিবীতে। যে বাংলাদেশের শান্তি মিশনে যে সমস্ত সোলজাররা বা যে সমস্ত কর্মকর্তারা ওখানে অংশ নিয়েছেন, বিশেষ করে আমি যদি সিয়েরা লিওনের কথা বলি, সিয়েরা লিওনে তো আসলে বাংলাদেশ তাদের দ্বিতীয় ভাষা, এইরকম একটা অবস্থান। তো এইটা একটা মর্যাদার জায়গা, এটা মারাত্মক। আপনি একটা জিনিস দেখেন, আফ্রিকার যে দেশগুলোতে বাংলাদেশের সেনাবাহিনী আছে এবং তাদের যে ভাবমূর্তি, সেই স্থানীয় মানুষের সাথে যখন কথা বলে, আমি কিছুদিন আগে যমুনা টিভিতে মহসিনুল হাকিম ভাইয়ের একটা রিপোর্ট দেখছিলাম, এবং সে তুলে নিয়ে এসছে যে বাংলাদেশের যারা সোলজার, বাংলাদেশের আর্মি, তাদের কাছে কতটা জনপ্রিয়। এটা কিন্তু আমাদের সংবাদ মাধ্যমে কিন্তু উঠে এসছে, এবং তাদের আস্থার একটা প্রতীক বলা যায় বাংলাদেশ সেনাবাহিনী। এবং আমার মনে হয় যার কারণে বাংলাদেশের প্রতি বছরে কিন্তু এই সংখ্যাটা বাড়ে। এই সংখ্যাটা বাড়ার পিছনে তাদের অ্যাচিভমেন্টটা একটা বড় কারণ। ঠিকই বলেছেন। আসলে আমরা মাথা ভাঙার প্রধান খবরটা নিয়ে একটু কথা বলি। করোনায় দামোদর বিশিষ্ট এক ব্যবসায়ী মৃত্যু, নতুন নমুনা সংগ্রহ 60। বাংলাদেশের করোনার ইয়েতে বলা হচ্ছে সারা পৃথিবীতে তৃতীয় ফেজে নাকি করোনাটা ঢুকছে। এই তৃতীয় ফেজটা নাকি আরও ভয়ঙ্কর। সেই ক্ষেত্রে আমাদের যে বাস্তবতা, বিশেষজ্ঞরা বলছেন যে এটাকে হেলাখেলা করলে পরিণতি হবে ভয়াবহ। এর মধ্যে দিয়ে আমাদের অফিসিয়ালি আনঅফিসিয়ালি সকল লকডাউন স্বাভাবিক হয়ে গেছে, কোনো জায়গায় আর সেই অবস্থা নেই। মেহেরপুরে এপ্রিল মাসের প্রথম করোনা পেশেন্ট ধরা পড়ার পরে আজ পর্যন্ত প্রায় 600 জন, 581 জন করোনা পেশেন্ট সুস্থ হচ্ছে। অনেক বেশিরভাগ জনই সুস্থ হয়ে গেছেন, প্রতিনিয়ত সুস্থ হচ্ছেন। 15 জন মারা গেছে। মেহেরপুরের করোনা আপনার দৃষ্টিতে? আসলে এই বিষয়টা নিয়ে আমি প্রথমেই বলি যে বাংলাদেশের রিসেন্টলি একটা গবেষণা, যেটা জিনোম সিকোয়েন্স যেটা করা হয়েছে, এবং সেখানে বলা হয়েছে, এবং সেটা জার্নালে মনে প্রকাশও হয়েছে, এবং সেখানে বলা হয়েছে যে আসলে বাংলাদেশের সবথেকে বেশি রূপ পরিবর্তন করছে করোনা, সবচাইতে বেশি। তো সেক্ষেত্রে সবচেয়ে বেশ কয়েকবার মিউটেশন ঘটিয়ে কিছুটা হলেও বলা হচ্ছে যে কিছুটা যে দুর্বল হয়েছে, এরকম একটা রিপোর্ট আমরা দেখলাম। এবং তারপরেও দেখবেন যে বাংলাদেশে কিন্তু মৃত্যুর হার অন্যান্য দেশের তুলনায়, বা আক্রান্তের হার যেভাবে, আমরা ঘনবসতি যেভাবে, আমি মেহেরপুরের কথা বলি, যেভাবে কিন্তু সেই পরিমাণটা কিন্তু ওইভাবে, যদি বা ঈদের পরে কিন্তু একটা বড় ধরনের ইয়ে হয়েছে, তো এই আক্রান্তের হারটা কম। তো যার কারণে আমরা একটু বেশি সাহসী হয়ে গেছি। আর বাঙালি তো সাহসী পরায়ণ। আমরা কিন্তু, সরকার কিন্তু অনেক পদক্ষেপ নিয়েছে। প্রথমের দিকে মাস্ক পরা বাধ্যতামূলক, আপনি দেখেন মাস্ক পরা বাধ্যতামূলক, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিয়ত মাস্ক বিতরণ করছে, কিন্তু আমরা সচেতন হচ্ছি না। আমাকে তো জানতে হবে যে এইটা আমি আক্রান্ত হতে পারি। এখন মানুষের ডন্ট কেয়ার হয়ে গেছে, আক্রান্ত হলে কিছু হয় না, এইরকম একটা যে চিন্তা চেতনা। আসলে সরকার তো অনেক পদক্ষেপ নিচ্ছে,
কিন্তু আমাকে তো সচেতন হতে হবে, সেই জায়গা থেকে আমরা কতটুকু এটা কি প্রশাসনিকভাবে কি আসলে এটা মানে একক ভিত্তিতে প্রশাসনিকভাবেই কি সম্ভব? আপনি দেখেন যদি যে সচেতন না হয়ে মানুষ, আপনি প্রশাসনের আপনি মাইকিং করলেন, প্রশাসন তো মাইকিং করছে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিয়ত বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে, তারা কিন্তু সচেতন করছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সচেতন করার কিন্তু একটা বিশাল, আপনি মিডিয়া খোলেন, টিভি দেখেন, পত্রিকা দেখেন, সব জায়গায় কিন্তু সচেতনতার কথাই বলা হচ্ছে। কিন্তু আমরা যারা মানুষ তারা কতটুকু পালন করছি, কতটুকু ভয়াবহ সেটাই করছে। এই জায়গা থেকে আমার মনে হয় যে মেহেরপুর করোনা পরিস্থিতি বলেন এটা বাড়ছে। তারপরেও মানুষের মধ্যে যে আতঙ্কটা ছিল সেই আতঙ্কটা কিন্তু করোনা নিয়ে আর নেই। এখন বলতে মাস্ক পরবই না, অনেকে বলতে মাস্ক পরবই না, মানে এই যে বিষয়গুলো মানুষের কাছে আসলে এই করোনা বলে কিছু নেই, এইরকমই একটা জনসমাগম হয় যে সমস্ত জায়গায়, হাট বাজার, সেগুলোতেও আসলে আমরা মানে অ্যাজ ইউজুয়াল একটা জীবনযাপনের, যিনি দোকানি তিনি তো প্রতিদিন 100, 200, 1000 ডিল করছে মানুষকে, প্রতিদিন তার কাছে যাচ্ছে, উনি কি মাস্ক পরছে? আপনি দেখবেন। কিন্তু আমি সচেতন যদি না হয়, আমি সেখানে এত মানুষের টাচে আসছি যে আমার মধ্যে করোনাটা আসতে পারে, তাহলে আমাকে তো মাস্কটা আগে পরতে হবে, কিন্তু আমি পরছি না। পুলিশ প্রশাসন প্রতিনিয়ত সাইকেল যারা আসছে তাদেরকে মাস্ক দিচ্ছে, বিতরণ করছে। আপনি গ্রামে যান, আরো ভয়াবহ অবস্থা। গ্রামে গেলে তো মনে হয় যে করোনা নেই। রাশেদ, যদি কেউ সচেতনভাবে এই স্বাস্থ্য সুরক্ষা মেনে চলে বিচ্ছিন্নভাবে কেউ, তারা কি আসলে এই বাস্তবতায় তারা কি নিরাপদ হতে পারে? তারা তো হচ্ছে না। কারণ আমি মনে করেন যে আপনি বা আমি 2টা করে মাস্ক পরছি, ডাবল মাস্ক পরছি। এখন ডাবল মাস্ক পরতে অনেকের হাস্য রসে পরিণত হচ্ছে। আর এই যে মাস্ক পরে, তবে একটা জিনিস আমি দেখেছি, নিজে পরীক্ষিত, আমরা কয়েকজন আমাদের আশেপাশের মানুষ করোনায় আক্রান্ত হয়েছে, একই সাথে খেয়েছে, একই মোটরসাইকেলে ছিল, কিন্তু ডাবল মাস্ক ছিল, তারা 3-4 জন কিন্তু আক্রান্ত হয়নি। আবার এমনও দেখা গেছে একই বাড়িতে সবাই একসাথে খেয়েছে, 7 জনই আক্রান্ত হয়েছে। তাহলে এই যে মাস্ক যে পরলে যে আক্রান্ত হওয়ার সম্ভাবনা 90% কম থাকে, এটা কিন্তু বাস্তব প্রমাণিত। মানে বিশেষ করে আমরা দেখেছি বেশ কিছু মানুষ, আমার আশেপাশের অনেকে করোনা আক্রান্ত হয়েছে, আমরা 2-3 জন একই থালি খেয়েছি, সন্ধ্যাবেলা একই সাথে খেয়েছি, তার পরের দিন সে আক্রান্ত, আমি দেখা যাচ্ছে 14 দিন পার করে ফেলেছি এর আগে, বা আরেকজন 14 দিন পার করে ফেলেছি। তাহলে বোঝা যাচ্ছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে ইঙ্গিত বা স্বাস্থ্য বিভাগের যে ইঙ্গিত, যে মাস্ক থাকলে 90% সেভ হতে পারবে, সে তো বটেই। আমরা প্রথম দিকে যখন করোনার কাল শুরু হলো, আমরা প্রথম দিকে যে টিপসগুলো ছিল স্বাস্থ্য সেবার ক্ষেত্রে, সেটা মাস্ক ছিল অন্যতম, হাত ধোয়া ছিল দ্বিতীয়ত, এবং হ্যান্ড স্যানিটাইজার বা সোশ্যাল ডিস্টেন্স, এইগুলা কিন্তু একটারও পরিবর্তন হয়নি কিন্তু, তাই না? এগুলা কিন্তু একদম অপরিহার্যভাবে পালনীয় বিষয়, যেটা প্রথম থেকে এগুলো ডায়াগনোসিসটা একদমই সঠিক ছিল। এই মাস্ক নিয়ে বিতর্ক হয়েছে, নানান কথা উঠেছে, কিন্তু মাস্ক কিন্তু মাস্ক একদম বলতেই হচ্ছে, তাই না? বিশ্ব স্বাস্থ্য সংস্থা বারবারই বলছে। এবং আরেকটা বিষয় দেখেন, যিনি মাস্ক পরবেন, আমি তো মনে আক্রান্ত হওয়ার তো 2টা লক্ষণ, কিছুটা লক্ষণ প্রকাশ পায়, কিছুটা পায় না, কারো পায় না, লক্ষণ ছাড়া তো আক্রান্ত হচ্ছে। এখন আমি যদি আক্রান্ত হই, আমি আপনার সাথে কথা বলছি, আমি যদি আক্রান্ত হয়ে থাকি, তাহলে আমার যে কথা বলার মাধ্যমে যেটা ছড়ানোর কথা সেটা কিন্তু ছড়াবে না। তার মানে 1-2টা আমি প্রোটেকশন নিজেকে নিচ্ছি, আমার মাধ্যমে কিন্তু আরেকজন যেন আক্রান্ত না হয় সেটাও কিন্তু ব্যবস্থা করা যাচ্ছে। রাশেদ, আমরা একটু কথা বলবো মুজিব বর্ষে 100 ঘন্টা মুজিব চর্চা। আপনি জানেন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবের চলছে, আপনার জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসাবে মেহেরপুরের জেলা প্রশাসন যে কর্মসূচিটা হাতে নিয়েছে, সেখানে বাংলাদেশের বিশিষ্টজনদের জুমে সম্পৃক্ত করা হয়েছে, এবং প্রায় প্রতিদিনই এই শতবর্ষে 100 ঘন্টা মুজিব চর্চার অংশ হিসাবে আপনি নিজেও হয়তো মাঝে মধ্যে জুমে থাকছেন, তো খুব সময় উপযোগী একটা সিদ্ধান্ত। কিভাবে ব্যাখ্যা করবেন আমাদের এটা? আপনি দেখেন, বঙ্গবন্ধু কিন্তু একার কারো সম্পদ না, বঙ্গবন্ধু কিন্তু পুরো দেশের। তাহলে তার আদর্শটা ছড়িয়ে দেওয়া কিন্তু আমাদের সবারই কর্তব্য। সেখানে আমি মনে করি জেলা প্রশাসন যে উদ্যোগটা নিয়েছে, এখানে প্রতিদিন বঙ্গবন্ধু যারা সহচর্য ছিলেন বা যারা বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণা করছেন, তাদের মাধ্যমে বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন, অর্থনৈতিক দর্শন, সামাজিক দর্শন, মানে সব কিছু কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে। বঙ্গবন্ধুর জীবন চরিত্রটাই বলা যায় এক একজন এক এক মাধ্যমে কিন্তু ফুটিয়ে তুলছে। তাহলে আমরা যারা তরুণ প্রজন্ম আছি, যারা বঙ্গবন্ধুকে দেখি নাই বা তার সহচর্য যারা পায় নাই, বা বঙ্গবন্ধুকে শুধুমাত্র বই বা লেখার মাধ্যমেই
দেখে এসছে, তারা কিন্তু সবাই কিন্তু লেখা বা বই পড়ার অভ্যস্ত না। আজকে মনে করেন যে প্রশাসনের যে উদ্যোগটা, এটা যদি আবার ফেসবুকে দেওয়া যায় বা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়, এটা কিন্তু সবাই দেখবে বা দেখছে। তখন হয় কি, আসলে এইটাই একটা বঙ্গবন্ধুর যে প্রচার, যে তার আদর্শ যে আমরা ধারক বাহক বলি বা সে তার বাংলাদেশ, বঙ্গবন্ধুর আদর্শে বাংলাদেশ চাই, তাহলে বঙ্গবন্ধুর আদর্শটা সবাইকে জানা লাগবে। সেই জানার ক্ষেত্রে এটা মনে করে মানে খুবই একটা ভালো উদ্যোগ। এটা জেলা প্রশাসনকে অবশ্যই ধন্যবাদ দেওয়া যায়, এবং বর্তমান দিনে জেলা প্রশাসন এই ধরনের একটা উদ্যোগ, এবং সেটা কিন্তু শুধু মেহেরপুরে হচ্ছে, যার কারণে বলা যায় যে থিমটা নিয়ে তৈরি করছে অবশ্যই প্রশংসার দাবিদার তারা। এবং এর মাধ্যমে কিন্তু বঙ্গবন্ধুর যে আদর্শটা ছড়িয়ে দেওয়ার একটা অন্যতম একটা মাধ্যম আজকে তথ্য প্রযুক্তি, সেটাই আরেকবার প্রমাণ করে। গতকালকেও ছিলেন আর কি আমাদের মেহেরপুরের জনপ্রশাসন প্রতিমন্ত্রী, উনি প্রতিদিনই থাকেন এবং ওনার একটা পার্ট সবসময় থাকে, এবং বেশ ভালো আলোচনা করেন উনি বঙ্গবন্ধুর বিষয়ে, এবং বিশেষ করে রাজনৈতিক কিছু বিষয়ে প্রচুর স্টাডি করে আমার মনে হয়। কারণ হচ্ছে যখনই আমি দেখলাম কয়েকটা টক শোতেও এই বিষয়ে তিনি অসাধারণ আলোচনা রেখেছেন। আমরা প্রায় শেষ, আর একটা আলোচনা মনে হয় আছে, একটা ক্লিনিকের মৃত্যুর বিষয়টা। ক্লিনিকের মৃত্যু আছে না, আমরা আরেকটু আলোচনাও করব। সারের দাম বাড়িয়ে সার নিয়ে একটা চক্র কাজ করছে, যার কারণে স্থানীয় প্রশাসনগুলার কিছুটা তৎপর হচ্ছেন যে সারের দাম যেন না বাড়ে, কেউ যেন অতিরিক্ত মূল্যে, তখন একটা খুব বড় মৌসুম শুরু হচ্ছে এ ব্যাপারে। এই যে দামোহদাতেও একটা ঘটনা ঘটছে, যার কারণে এই সারের দাম নিয়ে কড়াকড়ি একটা আরোপ করা। আচ্ছা, আমাদের কোন নিউজটার কথা বললেন? ও, এই সারের বিষয়টা আমরা আসি। সারের বিষয়টা একটু ছোট্ট আকার কিছু বলে নিই, যে আপনি দেখবেন যে এই লকডাউনের সময়, বিশেষ করে করোনার যে মহামারী বা বিপর্যয়, এই বিপর্যয়ের সময় সব ব্যবসায় কিন্তু প্রভাব পড়েছে। একমাত্র কৃষি সেক্টরে, কৃষি ব্যবসায় যারা জড়িত তাদের কিন্তু প্রভাব পড়েছে। তাদের এত মুনাফার দরকার নেই, অথচ তারা প্রায়ই কিন্তু সিন্ডিকেট করে একটা জিনিসের দাম বাড়ায়, এবং এটা ডিলার যারা আছে, যারাই আছে, তারা কিন্তু একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে। আপনার প্রত্যেকটা ব্যবসার ওপর যেখানে তার ইফেক্ট পড়ছে, সেখানে তাদেরকে পড়েনি, তারা খুব ভালোভাবে ব্যবসা করেছে, তাদের কত টাকা লাগে। আসলে এই বিষয়গুলো প্রশাসনের ভালোভাবে উদ্যোগ নেওয়া দরকার, যে কেন এটা তারা করে। কারণ এই মহামারীর সময়ে অন্য ব্যবসা খাত বিপর্যস্ত, সেখানে তারা ব্যবসা করে গেছে, তারা কেন আজকে এই সিন্ডিকেট করে সারের দাম বাড়াবে? অবশ্যই তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করি। অবশ্যই। জীবননগরে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সেবার নামে রোগীদের সাথে প্রতারণা, মা ও জননী ক্লিনিক সহ বেশ কটিতে অপারেশন কার্যক্রম বন্ধের নির্দেশনা, সিভিল সার্জনের পরিদর্শন। আমরা বিভিন্ন সময় ক্লিনিকগুলোর এই অবস্থা দেখি, মাতৃমৃত্যু দেখি, শিশু মৃত্যু দেখি। কীভাবে বলবো, এইটা একটা বড় আলোচনার বিষয় ছিল, যদিও বা সময় কম, আমি সংক্ষেপেই কিছু কথা বলবো। আপনি আসলে স্বাস্থ্য বিভাগের জন্য অন্যতম বড় দায়ী আমি মনে করি স্বাস্থ্য বিভাগ। কেন? আপনি প্রত্যেকটা ক্লিনিকে তারা লাইসেন্স দিচ্ছে, তারা সব কিছু দিচ্ছে তাদের মাধ্যমে। একটা অপারেশনে যখন তারা একটা অস্ত্রোপচারে যায়, তার অন্যতম হচ্ছে একজন অ্যানেস্থেসিওলজিস্ট, অর্থাৎ অজ্ঞানের যে ডাক্তার, তাকে থাকা লাগবে, একজন সহকারী থাকা লাগবে, আর একজন যিনি অস্ত্রোপচার করবেন তিনি থাকা লাগবে, তিনজন। আমরা মেহেরপুরে বেশ কয়েকটা অনুসন্ধানী রিপোর্ট আপনিও করছেন, আমরাও করছি, এবং অনুসন্ধানী রিপোর্টে দেখা গেছে যে 80% বা 90% ক্লিনিকেই তা অ্যানেস্থেসিওলজিস্ট, যেটা অজ্ঞানের যে ডাক্তার, সেটা কিন্তু তারা নেয় না। এবং এই মৃত্যুর ঘটনাটা ঘটছে, যিনি অজ্ঞানের ইঞ্জেকশন দিচ্ছেন তিনি ডাক্তার, অর্থাৎ তাকে ফলো আপে রাখা, তার পেশেন্টটা দেখা, নিয়মিত দেখা, এই সুযোগ কিন্তু সে পাচ্ছে না, যার কারণে প্রায়ই মাতৃমৃত্যুর ঘটনা ঘটছে। এবং প্রায় ক্লিনিকগুলোতেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটে। আপনি দেখেন যে গত কয়েক বছর যে মাতৃমৃত্যুর ঘটনাগুলো ঘটেছে, তার একটাও তদন্ত কমিটি গঠনের মধ্যে সীমাবদ্ধ আছে, একটাও আলোর মুখ দেখেছে কিনা, কেন মৃত্যু হলো, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা, এটা কিন্তু সেই ক্লিনিক কর্তৃপক্ষকে বিরুদ্ধে নেওয়া হয়নি, এবং যিনি অস্ত্রোপচার করছেন তাদের বিরুদ্ধে নেওয়া হয়নি। আর যার কারণে আমরা প্রায়ই শুনি যে অপারেশনের টেবিলে মায়ের মৃত্যু, এবং খুব মানে কি বলবো আপনাকে, 18 বছর, 20 বছর, 22 বছরের যারা মেয়ে, যারা মা হতে গেছে, তাদের মৃত্যুগুলো আমাদের সব থেকে বেশি কাঁদায়। তো আমার কাছে মনে হয় যে স্বাস্থ্য বিভাগের যে এই বিষয়গুলো পরিপূর্ণভাবে যে তদন্ত করে কেন হচ্ছে, তাদের বিরুদ্ধে যে কঠোর ব্যবস্থা নেওয়ার, সেই বিষয়গুলো আমরা এখন পর্যন্ত দেখি নাই, যার কারণে স্বাস্থ্য বিভাগে সবসময় একটা অরাজকতা তৈরি হয়, এবং যার কারণে এই ঘটনাগুলো ঘটে। এবং চিকিৎসকরা এতে কারণ কি, একটা ক্লিনিকের লাভ আছে, কারণ একটা অজ্ঞানের ডাক্তারকে নিয়ে আসলে 1500 বা 2000 টাকা থেকে পে করতে হবে।
রোগীর সাথে যে টাকাটা নিচ্ছে তা যদি একই জনই একই সার্জন হয়, সার্জন ফিস 3,000 টাকা, সে 3,000 টাকায় পাচ্ছে, তাহলে 2,000 টাকা ক্লিনিকের মালিকের লাভ হচ্ছে, যার কারণে কিন্তু সে ওই অজ্ঞানের যে চিকিৎসক তাকে নিচ্ছে না। আর না নেওয়ার কারণে কিন্তু এই দুর্ঘটনাগুলো ঘটছে এবং বেশিরভাগ মৃত্যুর ঘটনার একই কেস অজ্ঞানের ডাক্তার না থাকা। তাহলে এইটা স্বাস্থ্য বিভাগ কেন উদ্যোগ নিচ্ছে না? আমার কাছে আসলে এটা কেমন একটা মনে হয়, কেন নিচ্ছে না তারা, এটা কেন পদক্ষেপ নেয় না, তারা কেন ওই তদন্ত কমিটি গঠনের মধ্যে সীমাবদ্ধ থাকে, এর পিছনে কারণগুলো গিয়ে এগুলো কিন্তু আমরা জানতে পারছি না। আর এর কারণে বারবার এই ঘটনা ঘটছে। ক্লিনিকগুলো যখন লাইসেন্স দেয় ক্লিনিকগুলো, তখন তো তাদের যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্টটা তো ফুলফিল করতে হবে, তাই না? যদি ফুলফিল না করে তাহলে লাইসেন্স পেল কী করে? তা আপনি নিজেও জানেন যে আসলে আমরা স্বাস্থ্য লাইনের এই নিউজগুলো করতে গিয়ে আমরা কত ওটির যে ইস্টাবলিশমেন্ট দরকার, ওটিতে সেই ইস্টাবলিশমেন্ট নেই। এনেস্থেসিয়া তো এখন সেই আপনি বললেন যে উদাহরণ দিলেন, সেটা তো আসলে সে অনেক বড় ব্যাপার। আমার মেহেরপুর জেলাতে একজন এনেস্থেসিয়া এখন বেড়েছে, এখন 3-4 জন, না তাই বলছি যে কিছুদিন নিকট অতীতে কথা বলছি, তাই না? তো সেক্ষেত্রে যদি আসলে এইগুলা হয়, তার কারণ একটা অপারেশনের পূর্বের যে ইনভেস্টিগেশনগুলো সেইটা থাকে না। আবার মাতৃমৃত্যু ঘটার পরে কে অপারেশন করেছে আমরা তখন খোঁজ পাই না। আর আরেকটা আরো একটা ইন্টারেস্টিং তথ্য দিই, অনুসন্ধানী রিপোর্টে আমরা যেটি দেখেছি যে একই চিকিৎসক, ওই যে প্রত্যেক ক্লিনিক একজন চিকিৎসক থাকা, একই ক্লিনিক 4টা ক্লিনিকের দায়িত্ব আছেন, তাহলে তার 24 ঘন্টা ডিউটি, তাহলে সে কীভাবে এই ডিউটি পালন করে? আবার হচ্ছে তাদের নাম দেওয়া আছে, তারা কিন্তু এখানে থাকেন না। প্রত্যেকটা প্যাথোলজি ডিপার্টমেন্টে একজন প্যাথোলজিস্ট থাকার কথা, কিন্তু সেটাও এমন একজন প্যাথোলজিস্ট আছে যে মেহেরপুরের সব ক্লিনিকগুলোতে তার অ্যাটাচমেন্ট আছে, এরকমও আছে, এরকম, তাই না? অনেক ধন্যবাদ রাশেদুজ্জামান রাশেদ। হ্যাঁ, আমরা একদমই সময়ের শেষ প্রান্তে, আপনাকে আবারও ডাকবো আমাদের এই অনুষ্ঠানে। সর্বশেষ যদি বলেন যে আসলে আমাদের এই সংবাদ বিশ্লেষণমূলক যে অনুষ্ঠান, আপনি একজন মানে সেই কি বলবো যে মেহেরপুর জেলার অনেক গুরুত্বপূর্ণ সাংবাদিক, কিভাবে ব্যাখ্যা করবেন? আপনি দেখেন যে আসলে আমি যখন এই অনুষ্ঠানটার কথা আপনি ফোনে বললেন, ঢাকাতে পর্যালোচনা করা হয় ন্যাশনাল ইস্যুগুলো, কিন্তু আমরা লোকালের মানুষ, লোকালের আসলে পত্রিকা 5-7টা সবার কাছে কিন্তু পৌঁছায় না। মূল বিষয়গুলো নিয়ে আলোচনা, ব্যাখ্যা, এগুলো কিন্তু আসলে আমাদের মফস্বল এরিয়ায় হয় না। আমাদের তথ্য প্রযুক্তির যে ডেভেলপমেন্ট, যে কল্যাণের কারণে কিন্তু আমরা কিন্তু একটা সুযোগ পেয়েছি, কিন্তু এখন কিন্তু সেই সুযোগকে কাজে লাগাইনি। তা আমি মনে করি এটা একটা ব্যতিক্রম ধর্মী প্রোগ্রাম, এবং এটা আমার কাছে মনে হয় আরও চিন্তা ভাবনা করে এটা কন্টিনিউ করা উচিত। এবং এটা আমার মনে হয় আজকে হয়তো আপনি শুরু করছেন, আজকে হয়তো ভিউয়ার্স কম পাচ্ছেন, এটা আমার মনে হয় যত বাড়বে তত ভিউয়ার্স বাড়বে, এবং এটা কন্টিনিউ করা উচিত বলে মনে করি। আমি মেহেরপুর প্রতিদিনকে ধন্যবাদ জানাই এই ধরনের একটা অনুষ্ঠান করার জন্য, আপনাকে ধন্যবাদ জানাই, কারণ আপনার সাথে কথা হয়েছিল যে আপনাকে বলছিলাম অন্ততপক্ষে একটা কিছু চালু রাখার জন্য। তা আমার মনে হয় এটা সম্ভব, কারণ আপনি যে কোনো সাংবাদিককে এক একদিন, তবে একটা বিষয় যে আমার কাছে আপনার কাছে পরামর্শ, যে আমি কারোর কাছে ছোটো করে দেখছি না, মনে আলোচনার যে বিষয়গুলো আরও প্রাণবন্ত করার জন্য, বিশেষ করে যারা সিনিয়র সাংবাদিক যারা রয়েছে, হয়তো অনেকে আসতে চায় না, তাদেরকে নিয়ে আসার জন্য চেষ্টা করবেন। কারণ একটা বিষয়কে ব্যাখ্যা করে, একটা সংবাদকে ব্যাখ্যা করার মতো যোগ্যতা কিন্তু আমার নেই, সক্ষমতা আমার নেই। কিন্তু আমি যদি বলি আরও যারা সিনিয়র সাংবাদিক আছে, তোজামিল আজম আঙ্কেল বলি, আরও যারা আছেন, রফিকুল আলম বলি বা তুহিন ভাই বলি, এই ধরনের যারা আছেন তারা কিন্তু ওই ব্যাখ্যাটা অনেক ভালো দিতে পারবেন, কারণ তারা 20 বছর 30 বছর ধরে সাংবাদিকতার সাথে জড়িত আছেন এবং তারা কিন্তু প্রচুর পরিমাণে অনুসন্ধানে রিপোর্ট করছে। সুতরাং আমার মনে হয় যে যারা সিনিয়র আছেন, যারা আরও অভিজ্ঞ আছেন, তাদেরকে যত নিয়ে আসতে পারবেন আলোচনাটা আরও প্রাণবন্ত হবে। অনেক ধন্যবাদ রাশেদ, আপনাকে আমি কিন্তু আবারও ডাকবো, আপনি আবারও আসবেন, আমি এটা আশা করব। তো আজকে আমাদের আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ আপনাকে, মেহেরপুর প্রতিদিনকে এবং এর সাথে যারা জড়িত সবাইকে ধন্যবাদ। আর এই অনুষ্ঠানটা আরও কন্টিনিউ হবে এই আশা রাখছি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ কথা বলছিলাম আমাদের মেহেরপুরের চ্যানেল 24 স্টাফ রিপোর্টার রাশেদুজ্জামানের সাথে। আমরা প্রতিদিন মূলত 11টার সময়তেই অনুষ্ঠানটা করার চেষ্টা করছি। আপনারা জানেন আমাদের নানান সীমাবদ্ধতা, যান্ত্রিক দুর্বলতা, বিদ্যুৎ ব্যবস্থাপনা, আমাদের ইন্টারনেট, সমস্ত কিছু মিলিয়ে আমাদের এই ধরনের একটা অনুষ্ঠান পরিচালনা করতে বলা যায় যে অনেকটা হিমশিম খেতে হয়। অনেক ক্ষেত্রে আমরা শিডিউলটা ঠিকমতো ধরেও রাখতে পারি না। আজকের প্রোগ্রামটাও আমরা 10-12 মিনিট পরে শুরু করেছি এ কারণে। তো সকলে একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য মেহেরপুর প্রতিদিন ফেসবুক এবং ইউটিউবে
লগ ইন করলে প্রতিদিন 11টার সময় অনুষ্ঠানটা দেখতে পাবেন। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন।